নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো স্বর্ণালী। একেবারেই মধুবন্তী এবং বিজেপিতে যোগদান করার মাশুল বিশেষভাবে সক্ষম খেলোয়াড়কে মারধরের অভিযোগ সামনে এসেছে এবং মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বরানগরের নর্দার্ন পার্কের বাসিন্দা ওই ক্রিকেটার, তিনি এখন আতঙ্কে গৃহবন্দী। আরও একবার জানিয়ে রাখি, বরানগরের ঘটনা, নর্দার্ন পার্কের বাসিন্দা ক্রিকেটার, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের, খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে মধুবন্তী যে যেভাবে আমরা দেখেছি যে বিজেপিতে যোগদান করার যে মাশুল, এমনভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপিতে যোগদান করার পরেই কি এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে বিজেপিতে যোগদান করেছেন তাই জন্যই কি তাকে এর মাশুল দিতে হলো? বিশেষভাবে সক্ষম যিনি, সেই ক্রিকেটারকে, সেই খেলোয়াড়কে মারধর করা হয়েছে, এই অভিযোগে উঠেছে। আর এই অভিযোগ কার বিরুদ্ধে উঠেছে? তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা? দেখো, গতকালকে রাত্রিবেলা কিন্তু বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নর্দার্ন পার্ক অঞ্চলের বাসিন্দা কমল সরকার, জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়, তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু তার যেটা অভিযোগ রয়েছে, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে, যিনি ওই অঞ্চলে মেজো নামে পরিচিত, এবং তৎসহ তৃণমূল কংগ্রেসের আশ্রিত বিভিন্ন অনুগামীরা কিন্তু তাকে ঘিরে কিন্তু কুরুচিকর মন্তব্য করতে থাকেন, এবং তারপরে কিন্তু তার সঙ্গে, অর্থাৎ জাতীয় স্তরের যিনি প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা অনুগামী, তাদের সঙ্গে বাক বিতণ্ডা তৈরি হয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়, এবং তারপরে সেই জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় কমল সরকার, তাকে কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যারা অনুগামীরা তাকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি, এবং তারপরে তাকে হুমকিও দেওয়া হয়, এবং বর্তমানে তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে ঘরে বন্দী হয়ে দিন যাপন করছেন। তবে কেন এই ধরনের ঘটনা ঘটলো, তিনি গত 23 তারিখে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলেন, তার যে মাশুল, সেই মাশুল কি তাকে এইভাবে পেতে হলো, এমনও কিন্তু অভিযোগ তিনি করছেন। এবং গোটা ঘটনাকে, এই ধরনের যদি কোনো ঘটনা হয়ে থাকে, সেই ঘটনাকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করেছেন বরানগর পৌরসভা যিনি সিআইসি অঞ্জন পাল। তিনি বলেছেন, যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে খুব নিন্দনীয়, কারণ এটা একদমই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, যিনি আক্রান্ত কি বলছেন একবার শুনে নি। তার অনুগামীরা এসে আমাকে উত্তপ্ত করতে আরম্ভ করলো, হঠাৎ কোনো কারণ নেই। তা ও চাইছিল যে আমাকে উত্তপ্ত করলে আমি একটু ধাক্কা দেবো, তারপরেই এর উপরে অত্যাচারটা হবে। ঠিক তাই হয়েছে। ঠিক আমার পিছনে মেজো দাঁড়িয়েছিল, যখন দেখছে যে এরকম একটা ঘটনা, আমি ভেবেছিলাম মেজো একটা তার সলিউশন করবে, যে কেন দাদা কেন বলছিস বা কিছু। হ্যাঁ, সে ওইটা না করে, তুই কেন গায়ে হাত দিলি, তুই তো প্রথমে হাত দিয়েছিস, এই বলে আমাকে চড়থাপড় মারতে আরম্ভ করে দিল। মেজো হচ্ছে এখানকার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার, তৃণমূল দলের। আমি তো এখন আতঙ্কিত। আমাকে মেরেছে দাদা। কেন বললে আমি ওই 23 তারিখ ভোটের আগে শুভেন্দু অধিকারী হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছি, এমন অপরাধ, তাই জন্য মনে মেরেছে। এই বলছে কি করে বাইরে বেড়াতে, যা বলে। আমি দাদা কাজ বাজ করবো না, আমি তো আতঙ্কিত দাদা। এরকম করে মারবে আমি ভাবতে পারিনি তো। আমি এমনি একটা প্রাইভেট ফার্মে কাজ করি দাদা। আমি বাংলা প্রতিবন্ধী টিমের হয়ে 18টা ন্যাশনাল খেলেছি, প্যারা অলিম্পিকে ন্যাশনালে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছি। এরকম করে কালকে যে মারবে, আমি তাই জন্য আমার ভয় লাগছে যে রাস্তায় বেড়া। শুনলেন আপনারা আক্রান্তের কথার সঙ্গে একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যেমনটা জানা যাচ্ছে যে আক্রান্ত যিনি ক্রিকেটার, তিনি কিন্তু বারংবার সেই অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সে বিষয়ে? দেখো, একেবারেই তৃণমূল কংগ্রেসের যিনি সিআইসি রয়েছেন বরানগরের অঞ্জন পাল, তিনি যেটা বলেছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবে কিন্তু কাম্য নয়। যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তাহলে সেই ঘটনা কোনোভাবেই কাম্য নয়, এবং কারণ এটা খুবই অন্যায় হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কখনোই প্রশ্রয় দেয় না, এমনটাই জানানো হয়েছে। তবে তিনি
যার হয়েছে এই ধরনের ঘটনা, কমল সরকার, যিনি জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়, তার চোখ কিন্তু আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি কিন্তু কান্নায় একেবারে ভেঙে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে আরেকটা খবর স্বর্ণালী তোমাকে আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার ক্ষেত্রে, যেটা সূত্রের খবর রয়েছে আমাদের কাছে। এই কমল সরকারের স্ত্রী, তিনি কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মী বলেই কিন্তু জানা যাচ্ছে, এবং স্বামী হঠাৎ করে বিজেপিতে যোগদান করলো। তার পরিপ্রেক্ষিতে এই যে তৃণমূল বিজেপি একই বাড়ির মধ্যে, সেখানে কি কোনো ব্যক্তিগত একটা আক্রোশ থেকে এই ধরনের ঘটনা ঘটলো কিনা, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত, আমরা কথা বললাম। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আরো একটা বিষয় আমরা আসবো। তার কারণ হচ্ছে বিজেপি যেখানে যোগদান করেছেন এই খেলোয়াড়, তিনি যেমন যোগদান করেছেন বিজেপিতে, তার মাসুল তাকে দিতে হচ্ছে, এই প্রশ্নই উঠছে। সেই জায়গা থেকে তৃণমূলের কি বক্তব্য শুনতে চাইবো? কে সেই ব্যক্তি? কমল সরকার না? হ্যাঁ, কমলকে তো আমরা চিনি। কমল প্রতিবন্ধী। কমলের স্ত্রী তৃণমূল কংগ্রেস করে 14 নম্বর ওয়ার্ডে। কমল শুনলাম বিজেপি করছিল, কেন করছিল, কিসের জন্য করছিল আমি জানি না। আর 14 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর শান্তনু মজুমদার মেজো। ঘটনা কি হয়েছে না জেনে তো বলা সম্ভব নয়। যদি বিজেপি করতেই পারে, বিজেপি করলেই তাকে মারতে হবে, এরকম মানসিকতা তৃণমূল কংগ্রেস। আপনাদের শুনলাম স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের ঠিক কি প্রতিক্রিয়ার পাশাপাশি আমি জানতে চাইবো জয়ন্ত, যে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই যেটা সূত্রের খবর রয়েছে যে থানায় তিনি দ্বারস্থ হয়েছেন, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু যথেষ্টভাবে তৎপরতার সঙ্গে করা হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে, এবং পদক্ষেপ অবশ্যই পরবর্তীতে নেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত, আমরা কথা বললাম। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। বিশেষভাবে সক্ষম ক্রিকেটার এবং খেলোয়াড় তিনি, মারধরের অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বর্ণালী। এবং যেটা বলা হচ্ছে, যে প্রশ্নটা উঠছে, সদ্য তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং আরও একটা জায়গা থেকে এই প্রশ্ন উঠছে। তার কারণ এই ভদ্রলোক যিনি আহত এবং যাকে মারধরের অভিযোগ উঠেছে, তার স্ত্রী তৃণমূলে রয়েছেন। সব মিলিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। বরানগরের নর্দার্ন পার্কের বাসিন্দা ওই ক্রিকেটার যে অভিযোগ করছেন, এবং তিনি এটাও বলছেন যে একেবারে তিনি আতঙ্কে রয়েছেন, গৃহবন্দী অবস্থায় রয়েছেন। একদমই, মধুবন্তী বরানগরের নর্দার্ন পার্কের বাসিন্দা এই ক্রিকেটার, এবং যেমনটা তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তাকে মারধর করার। এবং শুধুমাত্র তাই নয়, তুমি মধুবন্তী যে বিষয়টা বললে, কোথাও গিয়ে অবশ্য মনে হচ্ছে যেমনটা আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার তিনি জানালেন, যে যেহেতু তার স্ত্রী তিনি তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে এই ক্রিকেটার তিনি যেমন বিজেপিতে যোগদান করেছেন, কোথাও গিয়ে এই পারিবারিক বিবাদ নাকি সেখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে, সেখানে কিন্তু এই প্রশ্ন উঠছে যে বিজেপিতে যোগদান করারই কি মাসুল এটা? বিশেষভাবে সক্ষম ক্রিকেটারকে মারধর করার অভিযোগ, এবং সেই অভিযোগ কিন্তু সরাসরি সেই আহত ক্রিকেটার বলছেন, যে আক্রান্ত ক্রিকেটার বলছেন যে এই অভিযোগ তিনি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই তুলছেন। তিনি বলছেন এইভাবে তাকে মারধর করা হবে তিনি ভাবতেই পারেননি। তাহলে কি বিজেপিতে যোগদান করার জন্যই তাকে মাসুল দিতে হলো? এই প্রশ্নই এখন সকলের মনে। আর এবার যে খবরে নজর রাখবো, ভোট শেষ হতেই মুখ্যমন্ত্রীর নজরে এবার শিল্প। আর আজ বিকেলে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। একদমই মধুবন্তী, এবং বণিক সভা এবং শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে বিভিন্ন বণিক সভাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচন সবে মাত্র পেরিয়েছে, এবং এরপরই, এবং আমরা দেখেছি মধুবন্তী যে লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই এবার কিন্তু শিল্পর দিকে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি কিন্তু বারে বারে বৈঠক করেছেন, যে এর পরবর্তীতে কিভাবে রাজ্য সরকার চলবে বা রাজ্যে কিভাবে বিনিয়োগ হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে তিনি বিভিন্ন সময় বৈঠকে আলোচনা করেছেন। এবং এবার ভোট শেষ হতেই মুখ্যমন্ত্রীর নজরে কিন্তু আবারও শিল্প। রাজ্যে শিল্পায়নে গতি আনার লক্ষ্যে তৎপর হয়েছে রাজ্য সরকার। আজ নবান্নে শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পায়নে গতি আনতেই এই বৈঠক ডাকা হয়েছে। শিল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা করার কথা এই বৈঠকে। অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে। লোকসভা নির্বাচনের প্রচারেও তৃণমূলের পক্ষ থেকে এই কথাই বলা হয়েছিল, এবং সেই কথা অনুযায়ী সরকারের পক্ষ থেকে আজকে শিল্পে গতি আনতে আজকে এই উদ্যোগ, এই বৈঠক।
আর এবার আমরা আরো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় খুন তৃণমূলের বুথ সম্পাদক, এমনটাই জানা যাচ্ছে। নিহত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডল নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন শওকত মোল্লা। সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো। শওকত মোল্লা নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন। জীবনতলায় খুন হয়েছেন তৃণমূলের বুথ সম্পাদক, তাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দেখছেন সেই ছবি। শওকত মোল্লা দেখা করতে গেছেন নিহতের পরিবারের সঙ্গে। তৃণমূল নেতাকে এবার মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। যে অভিযোগ দক্ষিণ 24 পরগনার। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পরিবারের সূত্রে দাবি করা হচ্ছে যে মাদক খাইয়ে পিটিয়ে মারা হয়েছে, এমনই অভিযোগ করছেন। এবং গতকাল রাতে তার 3 সঙ্গীর সঙ্গে বেরিয়েছিল, তারপর থেকে তিনি কিন্তু বাড়ি ফেরেননি। তারপরেই রাতেই খোঁজাখুঁজি করতে রাস্তার সামনে অচৈতন্য অবস্থায় এবং সেখানে দেহে অনেক ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। তড়িঘড়ি বাড়ির লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় এবং তারপরেই চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে এবং পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে। এবং পরিবারের অভিযোগ যে তাকে পিটিয়ে মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে। পিটিয়ে খুন না দুর্ঘটনাজনিত মৃত্যু, এটাই তদন্ত করছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই কিন্তু সঠিক জানতে পারবে পুলিশ। এবং এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঘটনাস্থলে বিধায়ক শওকত মোল্লা উপস্থিত ছিলেন এবং তিনি তার পরিবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং এছাড়াও যে যারা এই খুনের যদি খুন ঘটনা ঘটে তাহলে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করবেন তিনি বলে জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসনকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি তাহলে এই ঘটনার পেছনে, এই খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন? দেখো, তাকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তিনি কিন্তু দাবি করেন যে তার কিন্তু কোনো শত্রু ছিল না এবং সে সক্রিয় এখানকার তৃণমূলের। যেহেতু এখানে এক প্রকার বিরোধী শূন্য, তাহলে এই যে বিরোধী রাজনীতির লোকজন এসে মারতে পারে এমনও তিনি মনে করছেন না। সমস্ত বিষয় তিনি পুলিশকে উপর ছেড়েছেন এবং পুলিশ সঠিক তদন্ত করে যে অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনই দাবি রেখেছেন শওকত মোল্লা। একদমই রাজু, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। এ বিষয়ে ঠিক কি বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শোনাবো আপনাদের। সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না, খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলির মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দেবে। অন্যদিকে মালদায় ফের কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একদমই মধুবন্তী। এবং মালদার বৈষ্ণব নগরের জানুটোলার এই ঘটনা বলে জানা গিয়েছে। আহত কংগ্রেস কর্মী মালদার বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন। অর্থাৎ মধুবন্তী, আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা কিন্তু রাজ্যের একাধিক জেলায় বারে বারে প্রকাশ পাচ্ছে। একদিকে যেমন আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আপনাদের যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম আমরা, যে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় সেখানে কিন্তু এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ করা হচ্ছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এক কংগ্রেস কর্মীকে সেখানে খুনের চেষ্টা করার অভিযোগ সামনে আসছে। এবং সেই সব অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসার ছবি বিভিন্ন জায়গাতেই উঠে আসছে। আমরা এক্ষেত্রেও দেখলাম যে খুনের চেষ্টার অভিযোগ, কোথাও খুন করা হয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেই অভিযোগ আসছে। আমরা কথা বলবো, গৌতম অধিকারী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো বিস্তারিতভাবে। গৌতম, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তাহলে তৃণমূলের কি বক্তব্য এবং ঠিক কি অভিযোগ?
দেখো, যে ঘটনাটি ঘটেছে মূলত মালদা জেলায় একের পর এক রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে। মানিকচকে কয়েকদিন আগে কিন্তু একজন কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। ফের বৈষ্ণবনগরের জানুটোলা অর্থাৎ বৈষ্ণবনগর যে বিধানসভা, সেই বিধানসভার আকুন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের জানুটোলা এলাকার বাসিন্দা অরুণ মণ্ডল নিজের আত্মীয়র বাড়ি থেকে যখন জন্মদিনের নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় কিন্তু তার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী এবং সেই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে কিন্তু অভিযোগ উঠছে। এরপরেই কিন্তু তাকে এলোপাথারি কোপ চালায় এবং পরবর্তীতে এই বিষয়টি কিন্তু যে একজন আসছিল সেই সময় কিন্তু তার লক্ষ্য হয় যে একজন কেউ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে হয়। সেখান থেকে তাকে বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয় মালদার, এবং সেখানে বর্তমানে সে চিকিৎসারত রয়েছে। মূলত অভিযোগ উঠছে ওই এলাকারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবং তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী বলেই কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পারছি। কিন্তু তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়টিকে কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কোনো মতেই তৃণমূল যুক্ত নয়, এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় থাকতে পারে এবং বা অন্য কোনো বিষয়ে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পরবর্তী সময় আমরা সে বিষয়ে জানতে পারবো তোমার কাছ থেকে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম অধিকারীর সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। নিট বিতর্কের আঁচ এবার কলকাতায় সল্টলেকের করুণাময়ীতে একেবারে ধুমধুমার কাণ্ড। একেবারে মধুবন্তী এবং দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযান এআইডিএসওর মিছিল আটকিয়েছে ইতিমধ্যেই পুলিশ, যেমনটা খবর রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে মধুবন্তী যে নিট নিয়ে সারা দেশ একদিকে যেমন তোলপাড়, সেই আছে কিন্তু এবার কলকাতার সল্টলেকের করুণাময়ীতে এসে পড়লো। ঠিক এই বিষয়ে একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কতটা উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নেট বিতর্কের আঁচ কলকাতায়। নেট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি, স্নাতকের ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টানা মহলের বিরুদ্ধে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উচ্চশিক্ষা দপ্তর অভিযান ঘিরে একেবারে ধুমধুমার কাণ্ড। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়ার কিছু জানায়নি। নিটে এত বড় দুর্নীতি, যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। একে সহ্য করা যায়? চলুন এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেববম সরকার। দেববম, এখন সামগ্রিকভাবে করুণাময়ীতে ঠিক কি পরিস্থিতি, কি দাবি জানাচ্ছেন এআইডিএসওর সমর্থকরা, কর্মী সমর্থকরা? দেখো, বিধাননগর পুলিশের কাছে কিন্তু আগেই খবর ছিল যে এনইটি ইউজি পরীক্ষার্থীরা আজকে বিকাশ ভবন চলো অভিযানে তারা ডাক দিয়েছেন। এই অবস্থাতে তারা কিন্তু সকাল থেকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কিন্তু করুণ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের গেটেই কিন্তু তারা মোতায়েন ছিল এবং কিছুক্ষণ আগে আমরা হঠাৎ দেখলাম একদল তাদের রিপ্রেজেন্টেটিভ তারা আসলেন এবং আসার পর তারা স্লোগান শাউটিং করার চেষ্টা করছিলেন এবং পাশাপাশি তারা বিকাশ ভবন যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে তুমি জানো বিকাশ ভবন 144 দ্বারা জারি আছে এবং সেই জন্য কিন্তু বিকাশ ভবনে যেতে তাদেরকে বাধা দেওয়া হয়। এরপরেই প্রায় কার্যত দেখা গেল বিধাননগর পুলিশের সাথে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে বিধাননগর পুলিশ তাদের ভেতরে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। এই মুহূর্তে বিধাননগরের যে করুণাময়ের মোড়েতে সেখানে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, কিন্তু পরীক্ষার্থীরা তারা অনড় ছিলেন এবং তারা পরবর্তীকালে পুলিশের কাছে দাবি জানায় যে তাদের এক রিপ্রেজেন্টেটিভ যাবে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে, কিন্তু সেই ডেপুটেশন দেওয়ার কিন্তু আগাম কোনো অনুমতি ছিল না বলে তারা ডেপুটেশন দিতে পারেনি। এই মুহূর্তে যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের সামনে থেকে এবং এই মুহূর্তে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ দেবপম। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, দেশের সুপ্রিম কোর্ট এ নিয়ে মামলা দায়ের হয়েছে, সেখানে জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশও ধরিয়েছে শীর্ষ আদালত। এই সমস্ত যে বিতর্ক তৈরি হয়েছে সেই আঁচে এবার কলকাতায় দেখছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ীতে।
আর এবার নিট বিতর্কে চাপের মুখে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল। এই 1563 জন পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে, এমনটাই জানানো হয়েছে। আবারও পরীক্ষা দিতে হবে এই 1563 জন পরীক্ষার্থীকে, এমনটাই জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। আর এই 1563 জনকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল, এমনটাই সূত্রের খবর। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলা গেছে এবং মামলা দায়ের হওয়ার পর যেটা নির্ধারিত হয়েছে, সেখানে 1563 জন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। এবছর নিট পরীক্ষা নিয়ে গোড়া থেকেই বিতর্ক, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল আগে। এবার নিট পরীক্ষার ফলাফল সামনে আসতে আরও সরগরম হয়ে ওঠে পরিবেশ, কারণ পরীক্ষার্থীদের কয়েকজনের প্রাপ্ত নম্বর অস্বাভাবিক ঠেকে, যেমন তেমন হিসেবে নিকেশেও অসঙ্গতি ধরা পড়ে। একদমই মধুবন্তী, আমরা দেখেছি যে প্রথম থেকে তুমি যেমনটা জানালে যে এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিটে প্রথম থেকে একটা প্রশ্ন ফাঁসের যে অভিযোগ করা হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ঢালাও অনিয়মের অভিযোগও সামনে এসেছে এবং সেখানেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে 1563 জন পরীক্ষার্থীর নিটের ফল বাতিল, এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সুপ্রিম কোর্টে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, এ বিষয়ে আজ কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে ঠিক কি জানিয়েছে? সুপ্রিম কোর্টকে জানানো হয় যে যেসব পরীক্ষার্থী নিট পরীক্ষা দেওয়ার সময় বরাদ্দ 3 ঘন্টা 20 মিনিটের পুরো সময় উত্তর দেওয়ার জন্য পায়নি এবং সময় কম থাকার জন্য প্রশ্নের উত্তর ছেড়ে আসতে হয়, তাদেরকেই এনটিএ গ্রেস মার্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেইটা করার ফলে যে বিতর্ক দেখাটা দিয়েছে তা সেটা অনবরত জানিয়ে এনটিএ নতুন করে একটা কমিটি বানিয়েছিল এবং তারা 3 দিন 10, 11 এবং 12 জুন মিটিং করে সিদ্ধান্ত নেয় যে গ্রেস মার্ক বাতিল, এবং যাদের এই গ্রেস মার্ক বাতিল হচ্ছে তারা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যদি তারা পরীক্ষা দিতে না চায় তাহলে গ্রেস মার্ক বাদ দিয়ে তাদের প্রাপ্ত নম্বরটাকে চূড়ান্ত ফল হিসেবে বিবেচনাটা করাতে হবে। মোটামুটি এইটা আজকে সুপ্রিম কোর্টকে জানানোর পর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মামলাটির নিষ্পত্তিটা দিয়েছে। ফলে নিট নিয়ে যে দুটো বিতর্ক দেখা দিয়েছিল তার একটি নিষ্পত্তি তো হয়ে গেল, আর দ্বিতীয়টা অর্থাৎ কি বলে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল ওই বিষয়টা নিয়ে বিতর্কটার শুনানি হবে 8 জুলাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী কি বলছেন শোনাবো এবার। There is no corruption. ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है, नीट के संबंध में पिछले दिनों में नीट में आपकी जानकारी के लिए बताऊं 24 लाख स्टूडेंट्स अपीयर करते हैं। अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है, उसमें ये लगभग 1550 स्टूडेंट की है और एक ग्रेटर क्वेश्चंस कुछ उठाए गए हैं। सरकार उसकी सामना करने के लिए उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता के साथ खड़ा है। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো এবার। কেন্দ্রীয় সরকারের শাস্তির কি হবে? যে দপ্তর এই পরীক্ষা নিয়েছে সেই দপ্তরের জন্য কি শাস্তি বরাদ্দ হবে? এতগুলো ছেলে মেয়ে আবার একবার পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, আবার পরীক্ষার প্রস্তুতি নেবে, আবার পরীক্ষা দেবে এবং গোটা প্রক্রিয়াটা বিলম্বিত হবে। এরা যত তাড়াতাড়ি চিকিৎসক হতে পারত তার চাইতে অনেক বেশি বিলম্বে চিকিৎসক হবে। তাহলে যে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষাটা নিল, সেই ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, যাদের অপরাধে এত বড় কেলেঙ্কারি সংগঠিত হলো, সেই অপরাধীদের শাস্তির কি হবে?
সেই অপরাধীদের শাস্তি দান না করলে পরে এই রায় অসম্পূর্ণ থেকে যায়। আর মধুবন্তী, এবার যে খবরের দিকে নজর রাখবো, মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানার নির্দেশ, 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের। 2010-এর গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় এই জরিমানা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় 3000 শূন্য পদ রয়েছে। একদমই মধুবন্তী, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডনের যে ডিভিশন বেঞ্চ, এবং 2010-এর যে গ্রুপ ডির প্যানেল সে প্রসঙ্গেই কিন্তু এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানার নির্দেশ, 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ এবার হাইকোর্টের। 2010-এর গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় এই জরিমানার নির্দেশ বিচারপতির। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের প্রায় নির্দেশ, এবং প্রায় 3000 শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে, এবং এই নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানার নির্দেশ, 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের। 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ এবার হাইকোর্টের। 2010-এর গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় এই জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানাবার জন্য। পীযূষ কান্তি, পীযূষ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, কি খবর রয়েছে এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, দেখো, মাদ্রাসা কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ মূলত 2010 সালে মাদ্রাসা কমিশনের পক্ষ থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই 2010 সালে যে তালিকা বেরোনোর কথা ছিল সেই তালিকা প্রকাশ করেনি মাদ্রাসা কমিশন। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রায় 3000 নিয়োগের শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বহুবার মামলা হয়েছে। সেই মামলায় নির্দেশ ছিল যে মাদ্রাসা কমিশনকে নতুন সেই তালিকা প্রকাশের জন্য, কিন্তু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তা না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আবেদনকারীরা। সেইখানে মাদ্রাসা কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে তারা নতুন করে পরীক্ষা নিতে চায়, কিন্তু তাদের এই যুক্তিকে কোনোভাবেই আদালত মানতে রাজি নয়। নিয়োগের সেই তালিকা মাদ্রাসা কমিশনকে অবিলম্বে প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি তাদের এই গাফিলতির জন্য 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। পীযূষ কান্তি, তুমি আমাদের সঙ্গে থাকো। মাদ্রাসা সার্ভিস কমিশনকে এবার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপের অভিযোগ, 22 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ঘটনায় সিআইডি ও ইডিকে প্রাথমিক রিপোর্ট তলব। একদমই মধুবন্তী, এবং রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি, এমনটাই জানা যাচ্ছে। এমনটাই এবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপের অভিযোগ এবং সেই মামলাতেই এবার রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। বর্ধমান ইউনিভার্সিটির টাকা তছরূপের অভিযোগের তীর প্রাক্তন ভাইস চ্যান্সেলর রেজিস্টার ফিনান্স অফিসারের দিকে। ঘটনায় সিআইডি ও ইডিকে প্রাথমিক রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। পাশাপাশি তদন্তের রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। 22 কোটি টাকা তছরূপের অভিযোগ প্রাক্তন কর্মচারীর দাবি। ইউসিও ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংকের সঙ্গে মিলে প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বর্তমান রেজিস্ট্রার জেনারেল
এই কাজ করেছেন, এই অভিযোগই সামনে এসেছে এবং সেই বিষয়ে এবার রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনায় পুলিশ প্রথমে তদন্ত শুরু করে, পরে কলকাতা হাইকোর্টের মামলা হলে তদন্ত ভার যায় সিআইডির হাতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে এক টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী। সকাল থেকেই ফুলে ফেপে খেপে উঠেছে বলা যেতে পারে তিস্তা, আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায়। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, এই মুহূর্তের পরিস্থিতি জানাও। একেবারে মধুবন্তী, বিগত কয়েকদিন ধরেই কিন্তু উত্তর সিকিম এবং গোটা সিকিম জুড়েই কিন্তু বেশ প্রবল বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ধসের মতন খবর উঠে এসছে এবং ইতিমধ্যে যেটা দেখা গেছে যে এই প্রবল বৃষ্টির জেরে কিন্তু যে তিস্তার জল তা কিন্তু ফের একবার ফুলে ফেপে উঠছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী এবং একাধিক জায়গায় কিন্তু ধস নেমেছে। রাস্তার ওপরে তিস্তার জল উঠে যে রয়েছে, ইতিমধ্যে জানা গেছে যে দার্জিলিং কালিম্পং গামী যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি খবর এসছে যে উত্তর সিকিমের মঙ্গন জেলায় সেখানে কিন্তু ধস নেমেছে এবং ধসের ফলে 3 জনের মৃত্যুর খবরও কিন্তু সেখান থেকে উঠে আসছে এবং ইতিমধ্যে জানা গেছে যে 5 জন প্রায় এখনো নিখোঁজ এবং ইতিমধ্যে যে সিকিম প্রশাসন রয়েছে তারা কিন্তু সেখানে ধস সরিয়ে সেখান থেকে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে এবং পুরো ঘটনা মিলিয়ে বলতে গেলে কিন্তু উত্তর সিকিমে এখন ভয়াবহ পরিস্থিতি, যেমন তেমনই কিন্তু এই উত্তরবঙ্গের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে তিস্তার জল বেড়ে কিন্তু বিভিন্ন যে তিস্তা বাজার রয়েছে, সে কালিম্পং এর যে রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যেটা জানালাম যে দার্জিলিং কালিম্পং গামী যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু বন্ধ রয়েছে এবং ইতিমধ্যে যে বিভিন্ন যে পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত সমতল শিলিগুড়ি, তারাও কিন্তু জানাচ্ছেন যে তুমি একটা কথা বলো, পর্যটক যারা রয়েছেন তারা কি কেউ আটকে পড়েছেন, তাদের কি অবস্থা এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা, তাদের জীবনযাত্রা কেমন চলছে? একেবারে দেখো, সেখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত, কারণ বিগত বছরে যেখানে তিস্তার এই ভয়ঙ্কর রূপের কারণে কিন্তু বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছে, যার ফলে কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে কিন্তু ফের একবার চিন্তার ভাঁজ সেখানে এলাকার বাসিন্দাদের যে তিস্তা সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানে বাসিন্দারা কিন্তু ইতিমধ্যে তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে শুরু করেছে এবং পর্যটকদের কথা বললে সেখানে কিন্তু যে পর্যটক যারা এই সময়ে উত্তর সিকিম বা সিকিমে বেড়াতে গেছেন তারাও কিন্তু কোনো জায়গায় বেশ কিছু পর্যটকরা আটকে রয়েছে। তার ফলে যে পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন, যে সংগঠনগুলো রয়েছে পর্যটন ব্যবসা, তারা কিন্তু পর্যটকদের কাছে আবেদন জানাচ্ছে তারা যেন নিরাপদ স্থানে থাকে এবং যারা আসার যে যাওয়ার জন্য যে রাস্তাগুলো রয়েছে বা অল্টারনেটিভ যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর জন্য তারা খোঁজ জারি রেখেছেন এবং পাশাপাশি যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু পর্যটকদের জন্য হেল্পলাইন নাম্বারও জারি করা রয়েছে, যেন কোনো রকম বিপদে তারা পড়লে পারে তাদের সাথে যাতে যোগাযোগ করে সেখান থেকে তারা নিরাপদভাবে ফিরতে পারে। মধুবন্তী, ধন্যবাদ রীনা। কথা বললাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। বাঁধনি নদীতে ধীরে ধীরে চা বাগানের দিকে এগোচ্ছে নদী। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গিয়েছে জমি সহ কয়েক হাজার চা গাছ। লাগাতার ভাঙনে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ভুটান সীমান্ত ঘেঁষা এই সেন্ট্রাল ডুয়ার্স এলাকার একদিকে রয়েছে পানা ও অপর দিকে রয়েছে বাসরা নদী। প্রতি বছরই ভুটানের পাহাড়ি নদীর জল মিলিত হয় সেন্ট্রাল ডুয়ার্সের এই দুই নদীতে। ফলে বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে এই দুই নদী। ভুটান পাহাড় থেকে আসা খরস্রোতা বাসরা নদীর ভাঙনে এখনো পর্যন্ত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের 80 একরেরও বেশি জমি বাসরা নদীর গর্ভে চলে গেছে। নদী তীরবর্তী এলাকায় অনেকেই নিজেদের ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি নদীগুলি। নদীতে বাঁধ না থাকায় এবার সমস্যা, চা বাগানের দিকে এগোচ্ছে নদী।